হ্যালো স্টুডেন্ট, চ্যানেল ফ্রি এডুর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা পড়ছি দি ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ বা জীবনের মৌলিক একক, যা এনসিইআরটি ক্লাস 9 বিজ্ঞানের ইউনিট 5, এবং আমাদের আজকের পড়ার বিষয় সেল ডিভিশন বা কোষ বিভাজন। কি নাম শুনেছ? কোষ বিভাজন কি শব্দটা শুনেছ এর আগে? হ্যাঁ, অনেকেই শুনেছ। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব সেল ডিভিশন বা কোষ বিভাজন নিয়ে। ঠিক আছে? তো প্রথমে আমাদের জানতে হবে সেল ডিভিশন বা কোষ বিভাজন কাকে বলে। যে পদ্ধতিতে একটি কোষ হইতে দুই বা অধিক অপত্য কোষের সৃষ্টি হয় তাহাকে কোষ বিভাজন বলে। বোঝা গেল? অর্থাৎ একটি কোষ থেকে আরও অনেকগুলি কোষ তৈরি হওয়া। একটি কোষ, সেটা যদি মাতৃকোষ হয়, তার থেকে অনেকগুলি কোষ তৈরি হওয়া, যে কোষগুলিকে আমরা বলবো অপত্য কোষ। ঠিক আছে? তো দেখো, অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এটা যদি একটা কোষ হয়, সেটাকে আমরা প্যারেন্ট সেল বা মাতৃকোষ বলি, এবং এই সেলটা বিভাজিত হবে। ঠিক আছে? এবং এই সেলটা বিভাজিত হয়ে যদি দুটো কোষ তৈরি করে, সেই কোষগুলিকে আমরা বলবো অপত্য কোষ বা ইংরেজিতে বলবো ডটার সেল। তো প্রশ্ন হচ্ছে, কেন এই ধরনের বিভাজনের প্রয়োজন হয়? নিশ্চয়ই একটা কারণ তো থাকবে, তাই না? তো চলো আমরা জেনে নেই এই কোষ বিভাজনের কারণগুলি কি কি। ঠিক আছে? তো প্রথম যে কারণ, সেটা হচ্ছে সজীব বস্তুতে বৃদ্ধির জন্য। তুমি উদ্ভিদই বলো অথবা প্রাণী বলো, সব কিছুরই বৃদ্ধি ঘটে, তাই না? একটা গাছ যখন ছোট্ট থাকে, সেই গাছটি ধীরে 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 বড় হয়। ঠিক তেমনি আমরা মানুষের কথাই বলছি। তোমরা ছোটবেলা ছোট্ট ছিলে, তোমাদেরকে কোলে নিত সবাই, কিন্তু আজ তোমরা ক্লাস 9-এ পড়ো, মানে অনেক বড় হয়ে গেছো, তাই না? তো আমাদের বৃদ্ধি ঘটেছে। তো এই যে বৃদ্ধি ঘটা, সেই বৃদ্ধির জন্য কোষ বিভাজনের প্রয়োজন হয়। কেন বিস্তারিত আমরা বলবো, আপাতত এইটুকু জানো যে বৃদ্ধির জন্য, অর্থাৎ সজীব বস্তুর বৃদ্ধির জন্য কি প্রয়োজন হয়? কোষ বিভাজনের প্রয়োজন হয়। দ্বিতীয় কারণটি হলো পুরাতন, মৃত ও আঘাতপ্রাপ্ত কোষকে অপসারণ করার জন্য। এটা আবার কি কথা? দেখো, আমাদের শরীর কোটি কোটি কোষ নিয়ে তৈরি। উদ্ভিদই বলো, একটা গাছ কোটি কোটি সেল নিয়ে তৈরি, কোষ নিয়ে তৈরি, তাই না? তো এই সেলগুলির মধ্যে কিছু কিছু সেল এমন হয় যে তারা দীর্ঘদিন কাজ করতে করতে কি হয়, বুড়ো হয়ে যায়, তাদের সেই কাজ করার ক্ষমতা থাকে না। ঠিক আছে? তো বা কখনো কখনো কোনো সেল এমন হয় যে মরে যায়, বা কোনো কোনো সেল ইনজিউর্ড হয়ে যায় এবং সে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। তো এই ধরনের যে সেলগুলো আছে, সেই সেলগুলিকে রিপ্লেস করার খুব বেশি প্রয়োজন হয়, এবং রিপ্লেস করার জন্য নতুন কোষের প্রয়োজন হয়, এবং তখন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের কোষগুলি তৈরি হয়। ঠিক আছে? এবং তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে কি, জননে অংশগ্রহণকারী প্রয়োজনীয় গ্যামেট তৈরির জন্য কোষ বিভাজনের প্রয়োজন হয়। তো গ্যামেট কি, এই সমস্ত বিষয়গুলি আমরা এই ক্লাসে বিস্তারিত জানব। ঠিক আছে? তো প্রথম কারণ কি ছিল? সজীব বস্তুর বৃদ্ধির জন্য। দেখো, আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি। এখানে একটি অঙ্কুরোদ্গম থেকে একটি গাছ কি করে বড় হয়। তো ছোট্ট অবস্থাতে এই যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, যে ছোট্ট দৈর্ঘ্যযুক্ত যে এই চারা গাছটা, সেটার জন্য তার যে বডিটা, সেই বডিটা তৈরি হওয়ার জন্য যে পরিমাণ সেলের প্রয়োজন হবে বা কোষের প্রয়োজন হবে, এবার গাছটা যখন বড় হলো, চারাটা যখন বড় হলো, তার দৈর্ঘ্য বেড়েছে, অনেক লম্বা হয়েছে গাছটা,
তো নিশ্চয়ই তার অনেক বেশি কোষের প্রয়োজন হবে, তাই না? ছোট্ট অবস্থায় যদি সাপোজ 50,000 কোষ নিয়ে ছোট্ট চারাটা তৈরি হয়, এটা কথার কথা, তাহলে যখন গাছটা বড় হবে তখন কোটি কোটি সেলের প্রয়োজন হবে, কারণ তার দৈর্ঘ্য বড় হবে, গাছটা মোটা হবে। সেই জন্য ওই দেহটা তৈরি করতে অনেক বেশি কোষের প্রয়োজন হবে। যখন ছোট্ট চারা গাছ ছিল তখন যে অল্প পরিমাণ কোষের প্রয়োজন হতো, গাছটি যখন বড় হলো তখন তার দেহটাকে তৈরি করার জন্য, তার বডিটাকে তৈরি করার জন্য অনেক অনেক কোষের প্রয়োজন হয়। ঠিক আছে, দেখো আরেকটি উদাহরণ দিচ্ছি। আমরা যখন ছোট্ট ছিলাম, একদম বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, আমাদেরকে যখন কুলে নিত, আমাদের দৈর্ঘ্য অনেক কম ছিল, তাই না? আমাদের ওজন অনেক কম ছিল। ধীরে 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 আমরা কি হচ্ছি, বড় হচ্ছি এবং পূর্ণবয়স্ক মানুষে আমরা পরিণত হই, তাই না? তো ছোট্ট যখন ছিলাম তখন আমাদের হাত পা আঙুল এসবগুলি ছোট ছোট ছিল, তাই না? কিন্তু যখন আমরা বড় হলাম তখন আমাদের হাত বড় হলো, পা বড় হলো দৈর্ঘ্যে, তাই না? মোটা হলো। তো এই সমস্ত যে অর্গানগুলি, সেই অর্গানগুলি তৈরি করার জন্য আরও অনেক বেশি কোষের প্রয়োজন হয়। তো সোজা কথা, যখন সজীব বস্তুর বৃদ্ধি ঘটে, সে উদ্ভিদই হোক কিংবা প্রাণী হোক, যখন সজীব বস্তুর বৃদ্ধি ঘটে তখন অনেক বেশি কোষের প্রয়োজন হয়। এবং এই কোষগুলি কোথা থেকে আসে? পূর্বে যে কোষ ছিল সেইগুলি বিভাজিত হয়ে, অর্থাৎ কোষ বিভাজন প্রক্রিয়ায় অনেকগুলি কোষের তৈরি হয়। বুঝতে পেরেছ? তারপরের যে বিষয়টা কোষ বিভাজনের জন্য প্রয়োজন, আমি অলরেডি বলে দিয়েছি, পুরাতন মৃত ও আঘাতপ্রাপ্ত কোষকে অপসারণের জন্য। ঠিক আছে, আমরা আগেই বলেছি যে এমন অনেক কোষ আছে যে কোষগুলি বুড়ো হয়ে গেলে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তো আমাদের দেহের যে স্বাভাবিক কাজকর্ম, সেই কাজকর্মকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে সেই নষ্ট কোষ দিয়ে বা বুড়ো কোষ দিয়ে বা মৃত কোষ দিয়ে সেই কাজ করানো সম্ভব হবে না। তখন স্বাভাবিক কারণেই একটি সুস্থ সবল কোষের প্রয়োজন হয় এবং সেই কোষগুলিকে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি করতে হয়। অর্থাৎ সেই পুরনো কোষগুলিকে রিপ্লেস করতে গেলে আবার নতুন কোষের প্রয়োজন, এবং সেই নতুন কোষগুলো কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়, তৈরি হয়। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই কঠিন নয়। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমরা বলেছিলাম জননে অংশগ্রহণকারী প্রয়োজনীয় গ্যামেট তৈরির জন্য। ঠিক আছে, হ্যাঁ, কোষ বিভাজনের প্রয়োজন হয়। তাহলে গ্যামেট কি? তো গ্যামেট কি সেটা বোঝার আগে আমরা আমাদের কোষ সম্পর্কে আরেকটু ধারণা নেই। তোমাদের অলরেডি ধারণা আছে, এই চ্যাপ্টারে আমরা অনেক কিছু পড়েছি। তো মনে করিয়ে দিচ্ছি যে দেখো, আমাদের কোষের ভেতরে নিউক্লিয়াস থাকে, তাই না? তো নিউক্লিয়াসের ভেতরে একটা বিশেষ বস্তু থাকে, যে বস্তুটির নাম হচ্ছে কি, ক্রোমোজোম। দেখো আমি ছবিতে দেখাচ্ছি, হ্যাঁ, এই ধরনের ক্রোমোজোম যেটা আমাদের কোষগুলিতে থাকে। ঠিক আছে, তো এই ক্রোমোজোম আবার দুই রকমের হয়। দেখো এখানে দুটো সুতার মতো বিষয় মাঝখানে জোড়া হয়ে আছে, তাই না? তো এই ধরনের যে ক্রোমোজোমগুলি তাকে আমরা বলি ডিপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, আবার কখনো কখনো এমন ক্রোমোজোম হয়, দেখো ছবিতে দেখাচ্ছি, একটি সুতোর মতো মাঝখানে যদিও জোড়া আছে একটা পয়েন্টের মধ্যে। তো এই ধরনের যে ক্রোমোজোমগুলি সেগুলিকে আমরা বলি কি, হ্যাপ্লয়েড ক্রোমোজোম। কি ক্রোমোজোম? হ্যাপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, এতটুকু আপাতত জেনে নাও। ঠিক আছে, তো আমাদের যে মানব কোষ, আমি এখন মানুষের, আমরা তো সজীব বস্তু, তাই না? আমরা একটা প্রাণী। তো আমাদের কোষগুলো দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, এবং তুমি নিশ্চয়ই জেনে অবাক হবে, আমাদের যে কোষ, সেই কোষগুলিতে মোট ক্রোমোজোমের সংখ্যা থাকে 46। সে আমরা পুরুষ হই বা মহিলা, হ্যাঁ, যে কোনো মানুষের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রেও এবং মহিলার ক্ষেত্রেও আমাদের কোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টা থাকে? হ্যাঁ, 46টা থাকে, 46। এই ধরনের যে কোষগুলো আমরা বলি সোমাটিক সেল। কি বলি? সোমাটিক সেল। ঠিক আছে, তো স্বাভাবিক কারণে, যেহেতু আমি আগেই বলেছি, অর্থাৎ পূর্ণাঙ্গ যে কোষ, আমাদের মানব কোষ,
সেই কোষগুলির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। এবার গেমেট, যেটা আমরা বলছিলাম এতক্ষণ, গেমেট কি? জননে অংশগ্রহণকারী প্রয়োজনীয় গেমেট, মানে এটাও একটা কোষ, ঠিক আছে? গেমেট সেও একটা কোষ, কিন্তু ডিফারেন্স হলো, সোমাটিক কোষের সাথে ডিফারেন্স হলো তার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা থাকে অর্ধেক। বুঝতে পেরেছ? তো সোমাটিক সেলে ক্রোমোজোমের সংখ্যা কটা ছিল? 46টা। তো 46-এর অর্ধেক কত হবে? 23। অর্থাৎ এই গ্যামেট সেলগুলিতে ক্রোমোজোমের সংখ্যা থাকে সোমাটিক সেলের অর্ধেক, অর্থাৎ 23। বুঝতে পেরেছ? পুরুষ মানুষের গ্যামেটই বলো বা স্ত্রী মানুষের গ্যামেটই বলো, প্রত্যেকের সেলে, এই গ্যামেট সেলে ক্রোমোজোমের সংখ্যা থাকে 23। বুঝতে পেরেছ? তো দেখো, আমি ছবিতে দেখাচ্ছি। এই যে ছবিটা দেখছো, সেটাকে বলে শুক্রাণু। এটা হচ্ছে গ্যামেট সেল পুরুষদের। পুরুষদের যে গ্যামেট সেল, অর্থাৎ যার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23, এই গ্যামেট সেলের কি নাম? শুক্রাণু। ইংরেজিতে যদি বলি স্পার্ম, ঠিক আছে? আর এখন যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিম্বাণু, স্ত্রী মানুষ প্রাণীর, ঠিক আছে? স্ত্রী মানুষ প্রাণীর যে গ্যামেট, সেই গ্যামেটটাকে আমরা বলি ডিম্বাণু। ইংরেজিতে এগও বলতে পারো, এগ, ঠিক আছে? এবং যেহেতু সেটা গ্যামেট, তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? হ্যাঁ, ঠিক বলেছ, 23। বোঝা গেল? তো জননে, অর্থাৎ নতুন একটা প্রাণী, নতুন একটা মানুষ তৈরি করার জন্য পিতার কাছ থেকে শুক্রাণু আসবে এবং মাতার কাছ থেকে ডিম্বাণু আসবে। এবং শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? 23। ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? 23। এই 23 + 23 মিলে একটি সোমাটিক সেল তৈরি করবে, যার নাম হচ্ছে কি? জাইগোট। বুঝতে পেরেছ? এবং স্বাভাবিক কারণে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা আবার কত হবে? যেহেতু সোমাটিক সেল 46, এই 46-এর মধ্যে 23 এলো থেকে পিতার গ্যামেট থেকে, অর্থাৎ শুক্রাণু থেকে, আর 23 এলো থেকে মাতার গ্যামেট থেকে, অর্থাৎ ডিম্বাণু থেকে। এবং মোট ক্রোমোজোম সংখ্যা দাঁড়ালো কত? 46। ক্লিয়ার? তো এই যে জাইগোট, এটাই পরবর্তী সময় ধীরে ধীরে কোষ বিভাজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ মানব শিশুর উৎপাদন করে। বুঝতে পেরেছ? তো নিশ্চয়ই এই যে গ্যামেট তৈরি হলো, পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু বা মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু, এই গ্যামেট তৈরি হতেই পারতো না যদি না কোষ বিভাজন প্রক্রিয়া থাকতো। বুঝতে পেরেছ? তো কোষ বিভাজনের একটা বিশাল গুরুত্ব আছে। এই যে বিশাল মানবকুল, বিশাল প্রাণীকুল, এই প্রাণীগুলির যে জন্ম হচ্ছে, নতুন নতুন প্রাণীর জন্ম হচ্ছে, বা উদ্ভিদই বলো, তো কোষ বিভাজন পদ্ধতি যদি না থাকতো, তাহলে এই পৃথিবী কিন্তু অচল হয়ে যেত, প্রাণ শূন্য হয়ে যেত, ঠিক আছে? তো কোষ বিভাজনের গুরুত্ব কিন্তু অপরিসীম। বুঝতে পেরেছ? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছ, এবং খুব সহজ, তাই না? তাহলে আমরা কোষ বিভাজনের যে কারণগুলো, সেই কারণগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। ওকে, তো নেক্সট আলোচ্য বিষয়, কোষ বিভাজন তো শেষ হয়নি না? তো এই যে কোষ বিভাজন, সেটা আবার 3 রকমের হয়। প্রথম যে টাইপ কোষ বিভাজনের, সেটাকে আমরা বলি অ্যামাইটোসিস কোষ বিভাজন। ক্লিয়ার? দ্বিতীয় টাইপ মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? এবং তৃতীয় টাইপ হচ্ছে মিউসিস কোষ বিভাজন। ক্লিয়ার? কোষ বিভাজন কত প্রকারে হতে পারে? 3 প্রকারে হতে পারে। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিউসিস। ক্লিয়ার? তো চলো প্রথমেই আমরা জেনে নেই অ্যামাইটোসিস কোষ বিভাজন কি। স্ক্রিনে তোমরা সংজ্ঞাটি দেখতে পাচ্ছ অ্যামাইটোসিস কোষ বিভাজনের। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সিম্পলি, ঠিক আছে, একদম সহজভাবে সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে। অপত্য কোষ মানে
ডটার সেল, ঠিক আছে? মানে একটি প্যারেন্ট সেল সিম্পলি বিভাজিত হয়ে দুটো ডটার সেলের তৈরি করে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলি অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। কি কঠিন মনে হচ্ছে? দেখো, এটা তোমাদের সিলেবাসে নেই, তবু একটু জেনে রাখো। আমি বেশি বিস্তারিত বলছি না, একদম সিম্পলি বলার চেষ্টা করছি। অর্থাৎ এই যে কোষ বিভাজন প্রক্রিয়া, সেটা কিন্তু উন্নত শ্রেণীর প্রাণীদের বেলায় ঘটে না। তো কোন ধরনের প্রাণীদের বেলায় ঘটে? হ্যাঁ, একদম নিম্ন শ্রেণীর প্রাণীদের বেলায়। যেমন এমিবা, একটা এককোষী প্রাণী, খালি চোখে তুমি সেই প্রাণীটিকে দেখতে পারবে না। জলে, পুকুরের জলে বিশেষ করে, যে জল খেলে আমাদের ডিসেন্ট্রি হয়, অ্যামিবয়েড ডিসেন্ট্রি বলি। তো এই ধরনের যে প্রাণী, এককোষী প্রাণী, খালি চোখে দেখা যায় না এবং তার দেহের গঠনটাও জটিল নয়, ঠিক আছে? একটা মাত্র কোষ নিয়ে সেই প্রাণীটা তৈরি। তো এই ধরনের কোষগুলো বা এই ধরনের প্রাণীগুলোর বিভাজন এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়, বুঝতে পেরেছ? বা কিছু কিছু ব্যাকটেরিয়া কি খালি চোখে দেখা যায়? একদম ক্ষুদ্র, হ্যাঁ, ছোট ছোট এরকম কিছু এককোষীর প্রাণী এই অ্যামাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে বংশ বিস্তার করে বা বিভাজিত হয়ে দুটো অপত্য প্রাণীর সৃষ্টি করে। একই রকম দুটো অপত্য প্রাণীর সৃষ্টি করে, ঠিক আছে? তো এই বিভাজন প্রক্রিয়ায় ক্রোমাটিড বস্তু ব্যাপকভাবে ঘনীভূত হয়ে ক্রোমোজোমে পরিণত হয় না। দেখো, ক্রোমোজোম যেটা বলেছিলাম, গেমেটের সময় যেটা বলেছিলাম, যে আমাদের যে উন্নত শ্রেণীর প্রাণীর কোষ, আমরা আমাদের মানব প্রাণীর যে কোষ, সেটা নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। ক্রোমোজোম একটা বিশেষ বিষয়, নিউক্লিয়াসের ভেতরে থাকে। তো এই ধরনের এই জটিল ব্যাপার স্যাপার এই ধরনের অ্যামাইটোসিস প্রক্রিয়া নেই। এখানে ক্রোমোজোমে পরিণত হয় না এবং ক্রোমোজোম ছাড়াই নিউক্লিয়াস মাঝ বরাবর মিডিয়াল দিয়ে ভেঙে যায়, বিভাজিত হয়ে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করে। দেখো, আমি ছবি সাহায্যে দেখাচ্ছি। এটা যদি হয় একটা এককোষী প্রাণীর কোষ, তো সেটা কি হয়, মাঝ বরাবর ধীরে 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 দেখো মাঝ বরাবর ভেঙে গিয়ে লাস্টে টোটাল দেহটা ভেঙে নতুন দুইটা প্রাণীতে পরিণত হচ্ছে, নতুন দুইটা কোষ। অর্থাৎ মা তার টোটাল দেহটাকে ভেঙে দিয়ে মা নিজে বিলীন হয়ে যায়, কিন্তু দুটো শিশুর জন্ম দেয়। তো এই ধরনের যে কোষ বিভাজন, সেটাকে আমরা বলি অ্যামাইটোসিস সেল ডিভিশন। কি কঠিন মনে হচ্ছে? নিশ্চয়ই কঠিন না। দেখো, এবার আস্তে আস্তে আমরা জটিল কোষগুলির দিকে যাব, ঠিক আছে? এবার যে আলোচ্য বিষয়, সেটাকে আমরা বলবো মাইটোসিস সেল ডিভিশন। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম অ্যামাইটোসিস, এবার মাইটোসিস সেল ডিভিশন। তো মাইটোসিস সেল ডিভিশন দেখো, প্রক্রিয়াটা দেখো। এটা হচ্ছে, আমি বলছিলাম, একটা সোমাটিক সেল, ঠিক আছে? তো তার মধ্যে ধরো দুটো ক্রোমোজোম আছে, ঠিক আছে? এই সেলটা বিভাজিত হবে। বিভাজিত হওয়ার পূর্বে সে তার যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলোর অনুলিপি তৈরি করে, রেপ্লিকা, ইংরেজিতে রেপ্লিকা বলবো, বাংলায় অনুলিপি তৈরি করে। তো রেপ্লিকা বা অনুলিপি কি মানে হচ্ছে জেরক্স কপি। তোমার কাছে একটা পেপার আছে, এই পেপারটাকে তুমি জেরক্স করলে কটা পেপার হবে? দুটো পেপারই হবে। পেজ একটাই, এটার একটা কপি। ঠিক এইরকমভাবেই ক্রোমোজোম যদি দুটা থাকে, রেপ্লিকা তৈরি করা মানে কি, সে সেই দুটো ক্রোমোজোমের জেরক্স কপি তৈরি করলো, বুঝতে পেরেছ? কপি তৈরি করো, ঠিক আছে? তো অনুলিপি তৈরি করার পর, অনুলিপি গঠনের পর সে দুটো সেলে বিভক্ত হয়, দুটো সেল তৈরি করে এবং দুটো সেলেই দুটো দুটো করে ক্রোমোজোম থাকবে। অর্থাৎ যে ডটার সেল তৈরি হলো, অপত্য কোষ তৈরি হলো, অপত্য কোষের মধ্যেও দুটো করে ক্রোমোজোম বর্তমান থাকলো, বুঝতে পেরেছ? তো মাদার সেলে কটা ছিল ক্রোমোজোম? দুটা ছিল। অপত্য যে কোষগুলি, আরও দুইটা কোষ তৈরি হলো, ঠিক আছে? সেই কোষগুলি তো ক্রোমোজোমের সংখ্যা কত? দুইটি করি, ঠিক আছে? অর্থাৎ সেম প্যারেন্ট সেল যেমন ছিল, ডটার সেল সেম হলো, বুঝতে পেরেছ? তো এই ধরনের যে কোষ বিভাজন প্রক্রিয়া, সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন। একদম সোজা,
শুধু মনে রাখবে কোষ বিভাজনের পূর্বে সে কি করে তার যে ক্রোমোজোমগুলো তার কপি করে নেয়, অনুলিপি গঠন করে, ঠিক আছে? এবং তারপরে সে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর যে নতুন সেল তৈরি করে সেই সেলগুলিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের মতোই হয়, একদম সোজা। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের যদি সংজ্ঞা আসে, হোয়াট ইজ মাইটোসিস সেল ডিভিশন, তাহলে তোমাদের উত্তর হবে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম অনুলিপিত হয়ে সমান দুই ভাগে বিভক্ত হয়ে দুটি নতুন সৃষ্ট নিউক্লিয়াসে গমন করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বা মাইটোসিস সেল ডিভিশন বলে। একদম ইজি, 2-4 বার পড়বে, মনে থাকবে, ঠিক আছে? নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছ। এখন বোঝার পর 2-4 বার পরও মুখস্থ হয়ে যাবে। একদম না বুঝে মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? তো এবার বাকি রইল আমাদের আরেকটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার নাম হচ্ছে কি মিউসিস প্রক্রিয়া। দেখো, মিউসিস প্রক্রিয়া আর মাইটোসিস প্রক্রিয়া প্রায় সেম, কিন্তু মিউসিস প্রক্রিয়া একটু বেশি বিষয় আছে। দেখো আমি আবার দেখাচ্ছি, এটা সোমাটিক সেল, প্যারেন্ট সেল বা মাতৃকোষ, যার মধ্যে দুটো ক্রোমোজোম আছে ধরে নিলাম, অনুলিপি গঠন করবে। তো অনুলিপি গঠন করলাম বা রেপ্লিকা তৈরি করলাম, তাই না? তো যখন রেপ্লিকা হলো তখন দুটো যদি ক্রোমোজোম থাকতো আগে, আরও জেরক্স করে আরও দুটো তৈরি হয়ে গেল, কপি হয়ে গেল। তারপর কি হলো, আগের মতো দুটো কোষ তৈরি হলো, যে কোষগুলিতে ক্রোমোজোম সংখ্যা কয়টা হলো, দুটো করে। এতটুকু পর্যন্ত ছিল মাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে? এবার মিউসিস হলো এই যে মাইটোসিস প্রক্রিয়ায় যে উৎপন্ন কোষগুলি, অপত্য যে দুটো কোষ তৈরি হলো, এই দুটো কোষ আবার ভেঙে 4টে কোষ তৈরি করে ফেলবে। এবং প্রতিটা কোষে, অর্থাৎ মিউসিস প্রক্রিয়ায় যে সেলগুলি লাস্ট তৈরি হলো মাইটোসিসের পরের স্টেপ, সেই সেলগুলিতে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা 1টি করে। এবার কিন্তু সেম টু সেম হয়নি। তো মনে পড়ছে, এই যে ক্রোমোজোমের সংখ্যা কমে গেল, কোথায় হয়? গ্যামেট তৈরি করার সময় হয়, মনে আছে? তো এই যে মিউসিস প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এমন ডটার সেল তৈরি হয় যেখানে ক্রোমোজোমের সংখ্যা প্যারেন্ট যে সেল তার অর্ধেক হয়। বুঝতে পেরেছ? আমি আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের মানব যে সোমাটিক সেল, সেগুলিতে ক্রোমোজোমের সংখ্যা কি থাকে? 46। এবং মিউসিস প্রক্রিয়ার পর যে গ্যামেট উৎপন্ন হয় তার অর্ধেক ক্রোমোজোম সম্পন্ন, অর্থাৎ গ্যামেটগুলোর ক্রোমোজোম সংখ্যা কত? তার অর্ধেক, অর্থাৎ 23। তো মিউসিস প্রক্রিয়ায় কিন্তু গ্যামেট উৎপন্ন হয়। বোঝা গেছে? তো তোমাদের সিলেবাসে যতটুকু আছে তার চেয়ে একটু বেশি বলেছি, কম বলিনি। এতটুকু যদি বুঝতে পারো, পরীক্ষায় 100-তে 100। ওকে? তাহলে মিউসিস সেল ডিভিশন বা মিউসিস কোষ বিভাজন কাকে বলে যদি পরীক্ষায় আসে, তো উত্তর কি হবে তোমাদের? একদম সিম্পলি আমি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও। যে বিভাজন পদ্ধতিতে কোনো মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম সমন্বিত 4টি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস প্রক্রিয়ায় 2টি অপত্য কোষ তৈরি করেছিল, যে অপত্য কোষটিতে প্যারেন্ট কোষের মতোই সমান সংখ্যক ক্রোমোজোম ছিল। কিন্তু মিউসিস প্রক্রিয়ায় লাস্টের স্টেপে যে অপত্য কোষগুলি তৈরি হলো, সেই অপত্য কোষে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সিঙ্গেল করে, 1টি করে, ঠিক আছে? এই যে প্রক্রিয়া তাকে আমরা বলি মিউসিস কোষ বিভাজন বা মিউসিস সেল ডিভিশন। ওকে? তো কেমন লাগলো আজকের ক্লাস? আজকের ক্লাসে নিশ্চয়ই সেল ডিভিশন বা কোষ বিভাজন সম্পর্কে তোমাদের একটা বিস্তারিত ধারণা হয়েছে। পরীক্ষায় যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসে তাহলে কি ফাটাফট লিখে দিবে, তাই না?
আর আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটা লাইক নিশ্চয়ই দেবে। আমাদের চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর শুধু সাবস্ক্রাইব করলেই চলবে না, আমাদের চ্যানেলের প্রচার বন্ধুদের মধ্যে করতে হবে, তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। কারণ আমরা চাই সবাই ঘরে বসে বিনামূল্যে আমাদের চ্যানেল ফিউডের যে ক্লাসগুলি সেইগুলি উপভোগ করুক, ভালো রেজাল্ট করুক। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।